নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসলে যখন কিডনির অসুখ এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছয় যেখানে প্রতিস্থাপন ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকে না, কিন্তু এই কিডনি ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন এই বিষয়ে আমরা কতটুকু জানি? যতটা জানা দরকার ততটা কি আমরা সচেতন, ততটা কি আমরা জানি? হয়তো না। সেই জন্য আজকে আমরা কিডনি ট্রান্সপ্লান্টের খুঁটিনাটি বিষয়ে জানবো। কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে, কোথায় করা যায়, কতদিন সময় লাগে, কি কি পরীক্ষা করতে হয়, এই পদ্ধতির পরে রোগীর জীবনধারায়, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, ওষুধ সবকিছুর নিয়ম কেমন বদলে যায়, কেমন হবে তার নতুন জীবন, কিভাবে কিডনি ট্রান্সপ্লান্ট প্রক্রিয়া সম্পন্ন করা হয় অত্যাধুনিক পদ্ধতিতে, এ বিষয়ে আমরা জানবো। সুতরাং কিডনি প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে আপনাদের মনে যা যা প্রশ্ন রয়েছে, বেশ কিছু বিভ্রান্তিও রয়েছে জানি, সেগুলো আজকের আলোচনায় দূর হবে। আসুন আজকের আলোচনা শুরু করি। আমরা রয়েছি কলকাতার মণিপাল হাসপাতালে, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অভিনন্দন ব্যানার্জি। আমি স্যারের কাছে যাবো আপনাদের প্রশ্ন নিয়ে। তার আগে বলি, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আপনাদের যা যা প্রশ্ন রয়েছে তার উত্তর আপনারা এখান থেকে পাবেন, আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আর এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথ, তারও লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে আমরা তরুণ প্রজন্মের স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছি। সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আসুন আজকের আলোচনা শুরু করি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর অভিনন্দন ব্যানার্জি, সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া, মুকুন্দপুর এবং সল্টলেকের সাথে যুক্ত। আমি কিডনি ট্রান্সপ্লান্টও করি এবং বিগত 10 বছরে প্রায় 200-র বেশি কিডনি ট্রান্সপ্লান্ট করেছি। আজকে আশা করি আপনাদের এই ট্রান্সপ্লান্ট বিষয়ে যে কোনো প্রশ্ন আছে তার উত্তরগুলো দিতে পারবো। স্যার, আমরা একটা এমন সময়ে দাঁড়িয়ে আলোচনাটা করছি যখন মানুষের কিডনিটা বা যে পেশেন্ট তার কিডনিটা আর কোনো রকম কাজ করার জায়গায় নেই, একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। সেখানে দরকার হচ্ছে একমাত্র পথ, আপনারা বলে থাকেন, যে প্রতিস্থাপন। সেই প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পর্কে তো বিস্তারিত জানবো, কিন্তু আগে আমরা জানবো কিডনি ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন এটা আসলে কি। কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি প্রতিস্থাপন কাদের দরকার লাগে? জেনারেলি যেসব রোগীরা এন্ড স্টেজ রেনাল ডিজিজে গিয়ে পৌঁছয়। এন্ড স্টেজ রেনাল ডিজিজ মানে সিকিডির 5টি স্টেজ আছে, সেটার উপর গ্র্যাজুয়ালি পেশেন্ট ডিটোরিয়েট করে এন্ড স্টেজ রেনাল ডিজিজে গিয়ে যখন পৌঁছয় তখন আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি করতে বলি। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে দুটো জিনিস হয়, একটি হলো ডায়ালিসিস, একটি হলো ট্রান্সপ্লান্ট। এবার কোনোটার পরিপূরক নয়, দুটোরই নিজের গুণ দোষ দুটোই আছে। কিন্তু এন্ড স্টেজ রেনাল ডিজিজ পৌঁছানোর পরে কিডনি ফাংশন, মানে শরীরের কিডনির যে ফাংশনগুলো সেইগুলোকে মেনটেন করতে গেলে এই দুটোর যে কোনো দরকার পড়ে, আইদার ট্রান্সপ্লান্ট, নতুন কিডনি লাগানো, বা ডায়ালিসিস, যে কোনো একটি। স্যার, এবার আমাদের যেটা প্রশ্ন, যে কাদের ক্ষেত্রে এই ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয়? এইটার ক্ষেত্রে উত্তর দিতে গেলে জানতে লাগবে কাদের কমনলি কিডনি খারাপ হয়। জেনারেলি কাদের কমনলি কিডনি খারাপ হয়? যারা লং স্ট্যান্ডিং ডায়াবেটিক পেশেন্ট হন, যারা হাইপারটেনসিভ পেশেন্ট হন, কিছু বংশগত রোগ থাকে, কিছু জেনেটিক রোগ থাকে, কিছু গ্লোমেরুলাইটিস গোত্রীয় রোগ থাকে, যেখান থেকে গ্র্যাজুয়ালি কিডনি খারাপ হয়। এবার কিডনি প্রথমেই একেবারে গিয়ে ডায়ালিসিস পর্যায়ে যায় না, সেটি বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যায়। গ্র্যাজুয়ালি তার বডির, যেটাকে আমরা জিএফআর ক্যালকুলেট করি, সেটা ধীরে ধীরে কমতে থাকে। যত জিএফআর নামে সে তত ডায়ালিসিস প্রবণ বা ট্রান্সপ্লান্টের দিকে এগোয়। এইবারে গিয়ে এন্ড স্টেজ রেনাল ডিজিজ যখন তার জিএফআর 15 তলায় চলে যায়, তখন তার নর্মাল শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো করতে গেলে এই ডায়ালিসিস বা যন্ত্রের সাহায্য লাগতে পারে, বা যদি ডায়ালিসিস না করতে চান তখন কিডনিটাকে প্রতিস্থাপন করতে লাগে। অনেকেই আমরা দেখি যারা ইনিশিয়ালি, যখন যাদের ডোনার থাকে না, ইনিশিয়ালি ডায়ালিসিস শুরু করেন, ডায়ালিসিস শুরু করে ডোনার খুঁজতে থাকেন, ডোনার পেয়ে গেলে তারপরে এসে ট্রান্সপ্লান্ট করেন। এটাই নর্মালি কমনলি লোকেরা করেন। কিন্তু এরও একটি আর ব্যতিক্রম আছে, যাকে আমরা বলি প্রিএমটিভ ট্রান্সপ্লান্ট। প্রিএমটিভ ট্রান্সপ্লান্ট মানে কি? আপনি ডায়ালিসিস করার আগেই ট্রান্সপ্লান্ট করে ফেলছেন, যেটাকে বলা হয় প্রিএমটিভ ট্রান্সপ্লান্ট। বিশেষ করে বাচ্চা যাদের কিডনি প্রতিস্থাপন করা হয় তাদের ক্ষেত্রে এটাই আমরা জোর দিই, যে ডায়ালিসিস করার আগেই তুমি ট্রান্সপ্লান্টটা করো। তাতে কি হয়, তার অনেক গুণ হয়, তার অনেক বেটার রেজাল্ট পাওয়া যায়। এটাকে বলে প্রিএমটিভ রেনাল ট্রান্সপ্লান্ট, যাতে কি ডায়ালিসিস শুরু করার আগেই তুমি ট্রান্সপ্লান্টটা করে ফেলে। সেইগুলোও কিন্তু ইদানিং আজকাল বহুল প্রযোজ্য। অনেক রুগী এখন ডায়ালিসিস যাওয়ার আগেই কিডনি ট্রান্সপ্লান্ট করে ফেলছেন, কারণ দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। যেটা ডায়ালিসিসের থেকে ট্রান্সপ্লান্টের যে গুণগুলো আছে সেটা আমরা নতুন করে বলবো। আচ্ছা স্যার, এই যে আপনি বলছেন যে ডোনার যদি পাওয়া যায় তখন ডোনার থেকে কিডনি নেওয়া, এই ডোনার পাওয়ার প্রক্রিয়াটা কিরকম? মানে ডোনার কোথা থেকে পাওয়া যাবে? দেখুন, ডোনার দুভাবে পাওয়া যেতে পারে। একটা করে লিভিং ডোনার, আর একটি হলো ক্যাডাভারিক ডোনার। ক্যাডাভারিক ডোনার মানে যারা অঙ্গ দান করেন, সেখান থেকে কিডনি পাওয়া যেতে পারে। বা লিভিং ডোনার লোকে জেনারেলি নিজের ফ্যামিলির মধ্যেই খোঁজে। সবার আগে লোকে ফার্স্ট জেনারেশন রিলেটিভের কাছে যান, যেগুলোকে আমরা রিলেটেড ট্রান্সপ্লান্ট করি, যেমন ধরুন মা, বাবা, ভাই, বোন। তাদের মধ্যে যদি না পাওয়া যায় তখন লোকে এক্সটেন্ডেড ফ্যামিলির কাছে যায় বা বন্ধু বান্ধবের কাছে যায়। এদের আমরা বলি আনরিলেটেড ট্রান্সপ্লান্ট। এককালে
যেটা বলা হতো যে ব্লাড গ্রুপ ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রান্সপ্লান্ট, এখন ট্রান্সপ্লান্ট এতই উন্নত হয়েছে, এখন ব্লাড গ্রুপ ম্যাচ না করলেও আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি, তাকে বলে এবু ইনকম্প্যাটেবল ট্রান্সপ্লান্ট। এটা গেল লিভিং ট্রান্সপ্লান্টেড পার্ট। এছাড়া যে পার্টটা আছে যেটা ক্যাডাভার ট্রান্সপ্লান্ট, যেটাকে বলে অঙ্গদান। অনেকেই যারা মেনলি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ব্রেন ডেড পেশেন্টরা, বাড়ির লোকজনেরাও যারা চান যে সেই রোগীর অঙ্গদান করা হোক, সেই ক্ষেত্রে হার্ট, লিভার, কিডনি বিভিন্নভাবে এগুলোকে দান করা হয়। যারা কোনো ডোনার পাওয়া যায় না তারা বিভিন্ন হসপিটালে গিয়ে রোটোর আন্ডারে নিজের নামকে নথিবদ্ধ করতে পারেন, যাতে এরম কোনো যদি ডোনার পাওয়া যায় যার ব্লাড গ্রুপ ওনার সাথে ম্যাচ করছেন। ক্যাডাভারের ক্ষেত্রে ব্লাড গ্রুপ ম্যাচটা ইম্পর্টেন্ট, কারণ সেখানে এবু ইনকম্প্যাটেবল করার সময় পাওয়া যায় না। ক্যাডাভার ক্ষেত্রে যখন ব্লাড গ্রুপ ম্যাচ করে তখন তাকে ডেকে পাঠানো হয়, তিনি যদি তখন ট্রান্সপ্লান্টের জন্য রেডি থাকেন তাকে এনে তাকে সেই কিডনি ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয়। মানে ডোনার পাওয়া দুটোই উপায়, একটা লাইভ নিজের ফ্যামিলির মধ্যে, আর না হলে ক্যাডাভার ট্রান্সপ্লান্টের জন্য নিজের নাম নথিবদ্ধ করানো। এবার তাহলে আমরা জানবো যে যিনি কিডনি দিচ্ছেন ডোনার, তাহলে তার শরীরে কি কিডনি দান করার ফলে কোনো রকম পরিবর্তন বা কোনো রকম সমস্যা বা জটিলতা কি তৈরি হতে পারে, সেই বিষয়টা আপনি যদি একটু বলেন। জেনারেলি ভগবান আমাদের দুটো কিডনি দিয়েছেন, সেই জন্য যদি একটা কিডনি দিয়েও দেন তিনি সারা জীবন বাকি একটি কিডনি নিয়ে খুব সুস্থ জীবন যাপন করতে পারেন। অনেকেই যেমন সিঙ্গেল কিডনি নিয়ে জন্মান, তার মানে তিনি রোগগ্রস্ত এরকম কোনো ব্যাপার নয়। সেই জন্য একটা কিডনি সাফিসিয়েন্ট নিজের মেনটেন করার জন্য, কিন্তু তাকে কিছু ফলো আপে থাকতে হয়, তাকে তার লাইফস্টাইল মডিফাই করতে হয় যেন সে ফিউচারে ডায়াবেটিস, হাইপারটেনশন না ডেভেলপ করে, সেটা চেষ্টা করতে হয়। সেকেন্ডলি, এমন কিছু কন্ট্যাক্ট স্পোর্টস বা এমন কিছু খেলাধুলো যেন না করে যাতে সেই জায়গায় আঘাতপ্রাপ্ত হতে পারে, বা ওভার দ্য কাউন্টার মেডিসিন বা লাইফস্টাইল অ্যাডিকশান এগুলো থেকে তাকে বর্জন করতে হয়। আর প্রতি বছর একবার করে এসে তাকে ডাক্তার দেখাতে হয়, জাস্ট টু চেক দ্য ট্রেন্ড যে ক্রিয়েটিনিন বেড়ে উঠছে কি না বা ইউরিনে প্রোটিন আসছে কি না। নর্মালি কিডনি দান করে আজকালকার রোবোটিক সার্জারিতে ডোনার 2 দিনে বাড়িয়ে যায়, এবং তাকে যে মাসের পর মাস শুয়ে থাকতে হয় রিকভার করার জন্য, একদমই নয়। ডোনার 7 দিনের মধ্যে অফিসে জয়েন করতে পারেন। সেই জন্য এখনকার কিডনি ট্রান্সপ্লান্টে আগের মতো ডোনারের ওই রিস্ক তেমন আর নেই, আর ইনফ্যাক্ট তিনি তার বাকি জীবনও সুস্থ মেনটেন করতে পারেন। স্যার, এবার আমরা জানবো যে কিডনি ট্রান্সপ্লান্ট করার আগে কি ধরনের মেডিকেল টেস্ট বা কি ধরনের প্রিপারেশন প্রস্তুতি পর্ব চলে? কিডনি ট্রান্সপ্লান্ট করার আগে টেস্টের আগে যেটা দেখতে হয় পেশেন্টের ফিটনেস। কিডনি ট্রান্সপ্লান্টটি ছোটো অপারেশন নয়, একটি বড় অপারেশন। সেটা হওয়ার আগে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা ক্লিয়ারেন্স নিই। সেই ক্লিয়ারেন্স নেওয়ার পরেই তারপর আমরা রুগীকে সেই টেস্টগুলো করতে বলি। টেস্টে লম্বা ব্যাটারি অফ টেস্ট আছে, যার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টেস্ট হলো ক্রস ম্যাচিং। ক্রস ম্যাচটা যদি পজিটিভ আসে সেই ডোনারের সাথে সেই রিসিপিয়েন্টের কম্বিনেশন অ্যাকসেপ্টেবল নয়, তাকে ডিসেন্সিটাইজ করতে লাগতে পারে যদি তার অন্য কোনো ডোনার না থাকে, না হলে আইডিয়ালি সেই পেশেন্টকে ট্রান্সপ্লান্ট করলে রিজেকশনের চান্স থাকে। সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট হলো ক্রস ম্যাচিং। আর ডোনারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট হলো কিডনি জিএফআরটা কত। কিডনি জিএফআর মানে একটি আমাদের সরকার থেকে গিভেন কাট অফ আছে, যে 80-র নিচে জিএফআর থাকলে সেই কিডনি নেওয়ার যোগ্য নয়। এছাড়াও আরও অনেক কারণে ডোনার বা রিসিপিয়েন্ট ক্যান্সেল হতে পারে। যদি তার টেস্ট করতে গিয়ে কোনো অ্যাক্টিভ ম্যালিগনেন্সি পাওয়া যায়, সেক্ষেত্রে সে রুগীকে আমরা নিই না। কোনো অ্যাক্টিভ ইনফেকশন পাওয়া যায়, যেমন ধরুন টেস্ট করতে গিয়ে রুগীর দেখা গেল তিনি তার টিবি আছে, সেই রুগীকে চিকিৎসা করে তারপর তাকে নেওয়া হয়। বা হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি পজিটিভ বেরোয়, কারণ অনেক কিডনি ডায়ালিসিস পেশেন্টই হেপাটাইটিস বি বা সি পজিটিভ হতে পারেন, তাদের আমরা চিকিৎসা করাই। বা হেপাটাইটিস বি সিকেও ট্রান্সপ্লান্ট করা যায়, ভালো করে চিকিৎসাটা ট্রান্সপ্লান্টের পরেও কন্টিনিউ করেন। এখন কোনো কিছুই এখন ট্রান্সপ্লান্টের জন্য আগে যেগুলো বাদ দিয়ে দেওয়া হতো সেগুলোকে এখন বাদ দেওয়া হয় না। আমরা ইনফ্যাক্ট HIV পেশেন্টকেও ট্রান্সপ্লান্ট করেছি এবং খুব তারা ভালো আছে। সেই জন্য রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন অনেক কিছু আছে। অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন কয়েকটা কারণেই হতে পারে। অ্যাক্টিভ ম্যালিগনেন্সি, অ্যাক্টিভ ইনফেকশন, পেশেন্টের সাইকিয়াট্রিক প্রবলেম আছে, নিজের খেয়াল নিজে রাখতে পারবেন না, সেরকম পেশেন্টকে জেনারেলি আমরা ট্রান্সপ্লান্ট করি না। স্যার, এবার আপনি আমাদের একটু এই সার্জারি প্রক্রিয়াটা সম্পর্কে একটু বলুন। ট্রান্সপ্লান্ট পদ্ধতিটা কিভাবে করেন আপনারা? ট্রান্সপ্লান্ট, ক্যাডাভার ট্রান্সপ্লান্ট একভাবে হয়, লাইভ ট্রান্সপ্লান্ট একরকম হয়। লাইভ ট্রান্সপ্লান্টে জেনারেলি একজন ডোনার থাকেন, যার শরীর থেকে কিডনি থেকে বার করে একটি বিশেষ সলিউশনের মধ্যে রাখা হয় যাতে কিডনিটার নর্মাল প্রক্রিয়া কন্টিনিউ থাকে। ওটাকে করে ভালো করে সেটাকে পরিষ্কার করে সমস্ত রক্ত ধুয়ে ফেলে তারপর নতুন ডোনারের মধ্যে কিডনিটা লাগানো হয়। মানে একটি কিডনি ডোনার থেকে নেওয়া হয়, সেই একটি কিডনি রিসিপিয়েন্টের মধ্যে লাগানো হয়। যতক্ষণ না লাগানো হচ্ছে ততক্ষণ তার মেন আর্টারিগুলোকে ক্ল্যাম্প করে রাখা হয় যাতে ভালো করে না ব্লিডিং হয়। আর এর সবার আগেই আমরা যেটা করার চেষ্টা করি হলো এই লাগানোর আগে যেন পেশেন্টের ইমিউনিটিকে আমরা যতটা মিনিমাম করে দেওয়ার চেষ্টা করি, যাতে না বডি ওটাকে ফরেন বডি হিসেবে গণ্য করে রিজেক্ট করে দেয়। সেই জন্য ইন্ডাকশন এজেন্ট যেন তার আগে থেকে
থেকে চলা শুরু হয়, যেটা এই ট্রান্সপ্লান্টের জন্য স্পেসিফিক। অন্য রোগে এই জিনিসটা হয় না। এই রোগের জন্যই যেহেতু ফরেন বডি বসছে, বডি যেন সেটাকে ফরেন হিসেবে গ্রহণ না করে বার করে দেয়, সেই জন্য ইন্ডাকশন এজেন্ট আগে থেকেই আমরা চালু করি। আর ট্রান্সপ্লান্ট করতে এখন রোবোটিক ট্রান্সপ্লান্ট এসে গেছে, ট্রান্সপ্লান্টের সময়ও খুব কমে গেছে। এখন ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টার মধ্যে ট্রান্সপ্লান্ট শেষ হয়ে যাচ্ছে, আগে যেটা ঘন্টার পর ঘন্টা লাগতো। কিন্তু ক্যাডাভার ট্রান্সপ্লান্টে এই নিয়মটা ফলো করা হয় না, কেন ক্যাডাভার ট্রান্সপ্লান্ট অনেক দূর দূরান্ত হসপিটাল থেকে আসে, আপনার শহর থেকেও না আসতে পারে, অন্য রাজ্য থেকে কিডনি আসতে পারে। সেই কারণে সেক্ষেত্রে পেশেন্টকে ওই ডোনার ঢোকার পরেই পেশেন্টের রিসিপিয়েন্টের প্রিপারেশন শুরু হয়, তার আগে থেকে আমরা শুরু করি না, যেটা লাইভে প্যারালেলি দুটো সাইমালটেনিয়াসলি চলে। ক্যাডাভারের ক্ষেত্রে টাইম বেশি লাগে। স্যার, এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আসি, সেটা হচ্ছে এই ট্রান্সপ্লান্টের পরে রোগীর জীবনযাত্রা, লাইফস্টাইল বা ডায়েট কিংবা ওষুধ, এইগুলোতে কি কি পরিবর্তন আসে, ওষুধ কি সারা জীবনই খেতে হবে কিনা ইত্যাদি নানা প্রশ্ন রয়েছে দর্শকদের। এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি একটুখানি ধারণা দেন। আইডিয়ালি যেটা আমি আগেই বললাম যে পেশেন্টের ইমিউনিটি হলো ইম্পর্টেন্ট জিনিস। বডি ইমিউনিটি যদি কাজ করে তার মানে কি সে কিডনি থেকে গ্রহণ করবে না, বর্জন করে, যেটা আপনার পাশে রিজেকশন করে দেবে। সেই জন্য ইমিউনিটি ডাউন করার জন্যে আমাদের ওষুধ খাইয়ে রাখতে হয়। এটা প্রথম 6 মাসে খুব হাই ডোজে চলে, গ্র্যাজুয়ালি যত দিন এগোয় সেটাকে আমরা ধীরে ধীরে কমিয়ে দিই, কিন্তু বন্ধ কোনো দিন করে দিই না, স্পেশাল সার্কামস্টেন্স বাদ দিয়ে। সেই জন্য ট্রান্সপ্লান্ট রোগী জেনারেলি সারা জীবনই এই ইমিউনোসাপ্রেশনগুলো চলতে থাকে। এইবার ইমিউনিটি ডাউন করে দেওয়ার জন্য কী হতে পারে, যে ইনফেকশন, ছোট ইনফেকশনও খুব বড় আকার ধারণ করে, যেই কারণে প্রথম 6 মাস আমরা রুগীদের খুব নিরিবিলি একা জায়গায় থাকতে বলি, ভিড়ভাট্টায় যেতে বারণ করি। 6 মাসের পরে ধীরে ধীরে সেগুলোকে আমরা কমিয়ে দিই। 6 মাসের পরে ইনফ্যাক্ট সবাই অফিস জয়েন করেন, অফিসে ফিরে যান, কিন্তু আমরা সব জায়গায় বলি যে ভিড় এড়িয়ে চলুন, খুব ভিড় জায়গায় যাবেন না, বা যদি দেখেন আশপাশে কোনো রুগী আছেন, সর্দি কাশি বিভিন্ন রোগ, সেখান থেকে একটু অ্যাভয়েড করুন, কারণ আপনার ক্ষেত্রে ছোট ইনফেকশনও বড় হয়ে দাঁড়াতে পারে। কিন্তু যত সময় এগোয় গ্র্যাজুয়ালি এটা চান্স কমে যায়। স্যার, এবার দুটো জিনিস একটু জানবো, যে এই সার্জারির পর কতদিন পরে রোগী স্বাভাবিক জীবনে, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, এবং 2 নম্বর হচ্ছে আমাদের দেশে বা আমাদের শহরে এই কিডনি ট্রান্সপ্লান্টের সাফল্যের হারটা কেমন? এখন অবধি আমি ট্রান্সপ্লান্ট যেগুলো করেছি অ্যাভারেজ 5 থেকে 7 দিনের মধ্যে ছুটি হয়ে যায়, তার 5 থেকে 7 দিনের মধ্যে বাড়ি যায়। কিন্তু বাড়িতে আগে থেকেই বলি সেরকম একটি ঘর প্রিপেয়ার করবেন যেখানে সে একা থাকতে পারবে, একা বাথরুম ইউজ করতে পারবে। সেখানে এই মানে থরো ভিজিলেন্সে প্রথম 3 মাস কাটায়। 3 মাসের পরে আমরা একটু ছাড় দিই, কিন্তু বাইরে বেরোতে বললেও বলি একা জায়গায় ঘোরাঘুরি করো। কিন্তু নর্মাল যে লাইফস্টাইল যেটাকে আমরা বলি সেটা করতে মিনিমাম 6 মাস টাইম দিতে হয়। তাও নর্মাল বলবো না, কারণ আমরা তাদের সবসময় বলি ভিড় জায়গায় হলো মাস্ক পরে যাও, খুব ভিড় জায়গায় যেও না, এমন কিছু কাজ করো না যেটা শরীরকে ক্ষতি করতে পারে। আর জেনারেলি মহিলাদের জন্য যাদের মানে বাচ্চা হয়নি, তারা ট্রান্সপ্লান্টের পরেও নর্মাল লাইফে প্রেগনেন্ট হতে পারেন, কিন্তু তার জন্য মিনিমাম ইমিউনোসাপ্রেশন দরকার লাগে, এবং অ্যাটলিস্ট 1 বছর ওয়েট করতে বলি আমরা। স্যার, আরেকটা জিনিস, যে প্রশ্নটা সবসময় উঠে আসে, যে ডায়ালিসিস এবং ট্রান্সপ্লান্ট এই দুটোর পার্থক্য কতটা, এবং কখন গিয়ে ডায়ালিসিস বাদ দিয়ে আমি ট্রান্সপ্লান্টের রাস্তায় আপনারা হাঁটেন? কারণ লোকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে ডায়ালিসিসের খরচা কম, ট্রান্সপ্লান্টের খরচা বেশি, ডায়ালিসিস করলে লোকে বেশি দিন বাঁচে, ট্রান্সপ্লান্ট করলে আবার সে ফিরে আসবে, এটা ভ্রান্ত ধারণা আছে, সেটা কাটানো খুব ইম্পর্টেন্ট দরকার। এবার মেন ব্যাপার হলো, যদি না অতিরিক্ত বয়স, আমরা তাও রিলেটিভ এজ 70-75 উপরে ধরি, তার নিচে যদি পেশেন্ট থাকে যে কেউ ট্রান্সপ্লান্ট করতে পারেন, যদি তার সেরকম ডোনার থাকে বা তার যদি সেরকম মনোভাব থাকে যে আমি ট্রান্সপ্লান্ট করবো। 75 বছর বয়স হতে আমি ট্রান্সপ্লান্ট করেছি এবং ট্রান্সপ্লান্ট খুব সাকসেসফুলি হয়েছে। এবার কারা ট্রান্সপ্লান্ট করবেন? ট্রান্সপ্লান্ট করলে যেটা দেখা গেছে, আমরা টেক্সট বুকে যেটা লেখা আছে, ট্রান্সপ্লান্টের অ্যাভারেজ লাইফ স্প্যান হলো 17 বছর, অ্যাভারেজ লাইফ স্প্যান, সেটা টেক্সট বুকেই লেখা আছে। ডায়ালিসিস অ্যাভারেজ লাইফ স্প্যান হলো 7 বছর খালি, শুধু 7 বছর, মানে বুঝতে পারছেন একটা গ্যাপ অফ 10 years থাকছেই। দেখুন, এর প্লাস মাইনাস হতেই পারে, সেরকম করে না, বাট ডেফিনেটলি ট্রান্সপ্লান্ট যদি সাকসেসফুল হয়, যেটা এখন কারেন্ট সাকসেস রেট মোর দ্যান 95%, সেই ক্ষেত্রে ট্রান্সপ্লান্টের অনেক গুণ আছে ডায়ালিসিসের থেকে। দেখুন, এবার লোকে যেটা ভাবে ডায়ালিসিসে কম খরচা আমার হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ভাবছেন না, এই যে 7 বছর ধরে আপনি ডায়ালিসিস করছেন, তার কিউমুলেটিভ খরচা কিন্তু একটি ট্রান্সপ্লান্টের থেকে অনেক বেশি। এটা লোকের একটা ভ্রান্ত ধারণা থাকে ডায়ালিসিসের খরচা অনেক কম হয়, সেটা কিন্তু নয়। যদি আপনি 7 বছর ধরে যোগ করেন, তার খরচা অনেক বেশি। খালি হ্যাঁ, একটাই প্রবলেম, এখানে একবারে বেরোয়, সেটাই একটা ইস্যু। যদি আপনার সেটা অসুবিধা না হয়, যে কোনো দিন ট্রান্সপ্লান্ট ইজ এনি ডে বেটার দ্যান ডায়ালিসিস। যদি না এটা জাপান হয়, কারণ জাপানের ডায়ালিসিস অন্য লেভেলে নিয়ে চলে গেছে, সেখানে লোকেরা ডায়ালিসিস করে 30 বছর অবধি বেঁচে থাকে। সেরকম এখন আমরা ইন্ডিয়া অ্যাচিভ করতে পারিনি।
সেই জন্য বিশেষ করে যারা ইয়াঙ্গার পপুলেশন, যাদের প্রোডাক্টিভ লাইফ অনেক পড়ে আছে, তাদের ট্রান্সপ্লান্ট ছাড়া অন্য কিছু ভাবাই উচিত নয়। ইনফ্যাক্ট আমরা বয়স্ক লোকদেরও এখন ট্রান্সপ্লান্ট করতে বলি। বয়স্ক লোকদের একটাই খালি বলি যে ট্রান্সপ্লান্ট করলে একটু নিয়ম মেনে চলুন, যাতে ইনফেকশন না বাঁধান। নাহলে আমরা 75 বছর বয়স অবধি ট্রান্সপ্লান্ট করেছি। ডায়ালিসিসের নিজের অনেক কমপ্লিকেশান থাকে, প্রথমত মেশিন রিলেটেড জিনিস, সেটা পুরোটা আমাদের হাতে নয়। সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন ডায়ালিসিসের বিপি কমে যাওয়া, রক্ত কমে যাওয়া, এই ব্লাড ঘটিত ইনফেকশান, এগুলো ডায়ালিসিসের পার্ট অ্যান্ড পার্সেল, যেগুলো আপনি চেষ্টা করলেও হয়তো জিরো করতে কোনো দিনই পারবেন না। কিন্তু ট্রান্সপ্লান্ট যদি সাকসেসফুল হয়, আপনি ডায়ালিসিস থেকে বেরিয়ে আসতে পারেন, নিজের পুরনো লাইফস্টাইলে ফিরে যেতে পারেন। আপনি 4 ঘন্টা করে 3 বার করে ডায়ালিসিস করতে লাগে না। খাওয়া দাওয়ার কোনো বারণ ইনিশিয়ালি আর থাকে না, যতক্ষণ না আপনি যদি নতুন করে সুগার না বাঁধান। আগের মতো করে জল খেতে পারবেন। সেই জন্য ট্রান্সপ্লান্ট এনি ডে ইজ বেটার দ্যান ডায়ালিসিস, এক্সেপ্ট ইন সার্টেন পেশেন্টস, যেমন তাদের বললাম অ্যাক্টিভ মেডিক্লেন্সি আছে, অ্যাক্টিভ ইনফেকশন আছে, সাইকিয়াট্রিক প্রবলেম আছে, তাদের বাদ দিলে জেনারেলি ট্রান্সপ্লান্ট এনি ডে ইজ বেটার দ্যান ডায়ালিসিস। সুতরাং দর্শক বন্ধু, কিডনির ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন শুধু একটি চিকিৎসা নয়, বহু মানুষের কাছে এটা নতুন জীবন। কাজেই সময় মতো সঠিক চিকিৎসা এবং কিডনি দান সম্পর্কে সচেতনতা যদি আমরা বাড়াতে পারি, বহু মানুষের জীবন কিন্তু বাঁচানো যায়। আশা করি ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন সম্পর্কিত যা যা প্রশ্ন ছিল তার উত্তর আপনারা পেয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার স্যারের সঙ্গে আলোচনা করব। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।